থেরাপিস্টের রুমে আমার ছেলে চায় আমাকে রোমান্টিক পার্টনার করতে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমার ছেলে নীরব বলল, ফ্যামিলি থেরাপিস্টের কাছে গিয়ে আমাদের সম্পর্কের কনফ্লিক্ট নিয়ে আলোচনা করতে গিয়ে বুঝতে পারলাম, মা, আমার তোমার প্রতি টানের কারণ। আমি তোমাকে রোমান্টিক পার্টনার হিসেবে দেখতে শুরু করেছি, এটা স্বীকার করতে আমার আর ভয় নেই। থেরাপিস্টের রুমে আমরা গিয়েছিলাম ছেলের আচরণগত সমস্যার জন্য। সেখানে থেরাপিস্ট আমাদের বিভিন্ন প্রশ্ন করেছিলেন, আর এক পর্যায়ে নীরবকে একা কথা বলতে বলেছিলেন। আমি কল্পনাও করিনি সেখানে সে এমন কথা বলবে। অসম্ভব। এই থেরাপিস্ট কি শিখিয়েছেন তোমাকে? আমি রাগে ফুঁসতে লাগলাম। থেরাপিস্ট আমাকে কিছু শেখাননি, মা। তিনি শুধু আমার অবচেতন মনের গভীরে লুকানো সত্যটি বের করে আনতে সাহায্য করেছেন। নীরব ধীর স্বরে বলল, তার চোখে একটা অদ্ভুত জ্বলন। আমি বুঝতে পেরেছি আমি কেন সবসময় তোমার অন্য পুরুষ বন্ধুদের সাথে ঝগড়া করি, কেন আমি তোমাকে একার পেতে চাই। আমি ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেলাম। আমার নিজের সন্তান আমাকে এভাবে দেখে? এই সে কী ধরনের অপরাধবোধ আমার মধ্যে তৈরি করতে চাইছে? কোথায় ভুল হলো আমার? মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে। নীরব আমার হাত ধরার চেষ্টা করল, কিন্তু আমি হাত সরিয়ে নিলাম। কিন্তু আমার হৃদয় যা বলছে আমি তাই তোমাকে জানাচ্ছি। এটা বিকৃতি। আমি চিৎকার করে উঠলাম। থেরাপিস্টের কাছে যাওয়ার কোনো লাভ হয়নি। উল্টো তুমি আরও বিকৃত চিন্তা মগ্ন হয়েছ। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। সেদিন ছিল শীতের একটি শান্ত সন্ধ্যা। আমাদের পরিবার সবাই মিলে বসে টিভি দেখছিলাম। আমার স্বামী অনিন্দ মোবাইলে কোনো একটা বিজনেস ইমেইল চেক করছিল। অর্ণব তার কলেজের বন্ধুদের সাথে কথা বলছিল, আর দীপা এসে আমার পাশে বসল। মা, আমাদের স্কুলে নতুন শিক্ষক এসেছেন, দীপা চুপি চুপি বলল। তার নাম রুদ্র সরকার। উনি অদ্ভুত। অদ্ভুত মানে? উনি কি বাচ্চাদের সাথে খারাপ আচরণ করেন? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। না মা, তেমন কিছু না। উনি সবসময় বলেন যে আমাদের ভিতরে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। কিছু বাচ্চার সাথে উনি আলাদাভাবে কথা বলেন, তাদের বিশেষ ক্লাস নেন। আমি দীপার কথায় তেমন গুরুত্ব দিলাম না। ছোটরা প্রায় কল্পনাপ্রবণ হয়ে থাকে। কিন্তু পরের দিন স্কুলে যাওয়ার সময় দীপা একটা অদ্ভুত কথা বলল। মা, তুমি জানো, রুদ্র স্যার বলেছেন আমি স্পেশাল। আমার মধ্যে নাকি অন্য কোনো আত্মা বাস করে। এই কথা শুনে আমি চমকে উঠলাম। এক শিক্ষক ১২ বছরের বাচ্চাকে এরকম কথা বলছেন? এটা কেমন ধরনের শিক্ষা? আমি সেদিনই দীপার স্কুলে গেলাম রুদ্র সরকারের সাথে কথা বলতে। স্কুলে পৌঁছে প্রিন্সিপালের কাছে গেলাম। প্রিন্সিপাল শ্রী অমিতাভ সেন আমাকে জানালেন যে রুদ্র সরকার স্কুলের নতুন সাইকোলজি টিচার। তিনি অত্যন্ত মেধাবী, বিদেশে পড়াশোনা করেছেন এবং বাচ্চাদের মনস্তত্ত্ব বুঝতে তার জুড়ি নেই। ভদ্রলোক বাচ্চাদের মধ্যে বিভিন্ন ট্যালেন্ট খুঁজে বের করেন, প্রিন্সিপাল বললেন। তবে তার পদ্ধতি অনেকটাই প্রচলিত ধারার বাইরে। তবে ফলাফল চমৎকার। আমি রুদ্র সরকারের সাথে দেখা করতে চাইলাম। আমাকে তার রুমে নিয়ে যাওয়া হল। রুদ্র সরকার ৩০-৩৫ বছর বয়সী, লম্বা, পাতলা চেহারার একজন ভদ্রলোক। তার চোখে ছিল একজোড়া গভীর কালো ফ্রেমের চশমা, যার পেছনে তীক্ষ্ণ দৃষ্টি লুকিয়েছিল। আমি যখন কক্ষে প্রবেশ করলাম, তিনি একটি বইয়ে ডুবেছিলেন। শ্রাবন্তী দেবী, আসুন, তিনি আমার দিকে না তাকিয়েই বললেন। আমি আপনার অপেক্ষায় ছিলাম। আমি চমকে উঠলাম। আমি এই লোকটিকে আগে কখনো দেখিনি। সে কিভাবে আমার নাম জানল? আপনি কিভাবে আমার নাম জানলেন? আমি জিজ্ঞেস করলাম। আপনার মেয়ে দীপা অত্যন্ত মেধাবী একটি বাচ্চা। সে আমাকে আপনার বিষয়ে বলেছে। তিনি সহজভাবে উত্তর দিলেন। আমি জানি আপনি আমার কিছু শিক্ষা পদ্ধতি নিয়ে উদ্বিগ্ন। আমি সরাসরি বিষয়ে এলাম। আপনি দীপাকে বলেছেন যে তার মধ্যে অন্য কোনো আত্মা বাস করে? এটা কি ধরনের কথা? রুদ্র সরকার মৃদু হাসলেন। দীপা একটি বিশেষ মেয়ে। তার মধ্যে অতীতের স্মৃতি আছে, পূর্বজন্মের স্মৃতি বলতে পারেন।
আমি কেবল তাকে উৎসাহিত করছিলাম যেন সে তার এই স্পেশাল ট্যালেন্টকে বিকশিত করতে পারে। এসব কি বাজে কথা, আমি প্রায় হেসে ফেললাম। পূর্বজন্ম? আত্মা? এসব তো অবৈজ্ঞানিক। রুদ্র সরকার তার চশমা খুলে আমার দিকে তাকালেন। তার চোখ ছিল অদ্ভুতভাবে গাঢ়, প্রায় কালো। শ্রাবন্তী দেবী, আপনি কি ঐশ্বর্যপুর নামক গ্রামটির কথা শুনেছেন? আমি হঠাৎ থমকে গেলাম। ঐশ্বর্যপুর? এই নামটি আমার কানে কেমন যেন পরিচিত মনে হল। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমি এই জায়গার নাম আগে কখনো শুনিনি। না, কোনো ঐশ্বর্যপুর গ্রামের কথা আমি জানি না, আমি দৃঢ়তার সাথে বললাম। অদ্ভুত, তিনি বললেন। দীপা বলেছিল যে আপনি সেখানেই জন্মেছিলেন। আমি বিস্মিত হলাম। দীপা এসব কোথায় শুনল? আমি তো কলকাতাতেই জন্মেছি, ঐশ্বর্যপুরে নয়। রুদ্র সরকার একটি ফাইল বের করলেন। সেখানে কিছু ড্রয়িং ছিল, দীপা দ্বারা আঁকা। এই ছবিগুলি দেখুন, তিনি বললেন। দীপা এগুলি আঁকেছে যখন আমি তাকে রিগ্রেশন থেরাপির মাধ্যমে তার অতীতের স্মৃতিতে নিয়ে গিয়েছিলাম। আমি ছবিগুলি দেখে স্তব্ধ হয়ে গেলাম। এগুলি ছিল একটি গ্রাম, বিশাল একটি বাড়ি, একটি পুকুর এবং পুকুরের পাশে একটি শিব মন্দির। অদ্ভুত ব্যাপার হল, আমি এই দৃশ্যগুলি আগে কখনো দেখিনি, তবুও এগুলি আমার কাছে অদ্ভুতভাবে পরিচিত মনে হল। দীপা বলেছে যে এগুলি আপনার অতীত জীবনের স্মৃতি। 1935 সালের ঐশ্বর্যপুর, রুদ্র সরকার ধীরে ধীরে বললেন। সে বলেছে যে আপনি এবং আপনার পরিবার সেখান থেকে এসেছেন। আমি হাসার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা শুকিয়ে গেল। এসব বাজে কথা। দীপা 12 বছরের একটি বাচ্চা, সে কল্পনা করছে। তাহলে একটা জিনিস ব্যাখ্যা করুন, রুদ্র বললেন। এই ছবিতে দীপা একটি গয়নার বাক্স এঁকেছে, যেটি নাকি আপনার দাদির ছিল। এই বাক্সে একটি বিশেষ লকেট ছিল, যার ভিতরে একটি ছবি ছিল। আমার শরীর শিউরে উঠল। আমি কখনো দীপাকে এই বিষয়ে বলিনি। আমার দাদির একটি সোনার লকেট ছিল, যেটি তার মৃত্যুর পর হারিয়ে গিয়েছিল। সেই লকেটের ভিতরে একটি ছোট ছবি ছিল, একটি অচেনা ব্যক্তির। রুদ্র সরকার আমার চেহারা দেখে বুঝতে পারলেন। তিনি চুপি চুপি বললেন, আসুন আমরা একটা প্রযোগ করি। আপনি কি এই রিগ্রেশন থেরাপিতে অংশ নিতে রাজি আছেন? আমি আপনাকে আপনার অতীতের স্মৃতিতে নিয়ে যেতে চাই। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম। এসব অবৈজ্ঞানিক বিশ্বাস আমি করি না। কিন্তু রহস্যটা জানার জন্য আমি সম্মত হলাম। রুদ্র সরকার আমাকে একটি আরামদায়ক চেয়ারে বসতে বললেন। পর্দা টেনে ঘরটিকে অন্ধকার করে দিলেন। তারপর আমাকে রিল্যাক্স করার জন্য কিছু নির্দেশনা দিলেন। তিনি ধীরে ধীরে কথা বলতে লাগলেন, আমার নিঃশ্বাসের গতি নিয়ন্ত্রণ করার জন্য। আমি ধীরে ধীরে একটি ট্রান্স স্টেটে চলে গেলাম। আমার চারপাশের বাস্তবতা ধীরে ধীরে মিলিয়ে গেল। এখন তুমি 1935 সালে ঐশ্বর্যপুর গ্রামে আছো, রুদ্রের ভাসমান কণ্ঠস্বর আমাকে নির্দেশনা দিচ্ছিল। তুমি কাকে দেখতে পাচ্ছ? আমার চোখের সামনে একটি দৃশ্য ভেসে উঠল। একটি বিশাল বাড়ি, লাল মেঝে, সবুজ বাগান, পেছনে একটি বড় পুকুর। বাড়ির সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি অমিতা চৌধুরীকে দেখতে পাচ্ছি, আমি অস্পষ্টভাবে বললাম। সে আমাকে ডাকছে। অমিতাকে? রুদ্র জিজ্ঞেস করলেন। আমি অমিতা, আমি অদ্ভুতভাবে উত্তর দিলাম। আমার বয়স 17 বছর। আমি ঐশ্বর্যপুরের জমিদার পরিবারের মেয়ে। আমি নিজের মুখ থেকে এই কথাগুলি শুনে চমকে উঠলাম। কি হচ্ছে এসব? আমি কিছু বলছি যা আমার নিজেরই অবাস্তব মনে হচ্ছে, অথচ আমার হৃদয়ের গভীরে এগুলি সত্য বলে মনে হচ্ছে। তোমার পরিবারে কে কে আছে, অমিতা? রুদ্র জিজ্ঞেস করলেন। আমার বাবা হরিনারাজন চৌধুরী, মা সন্ধ্যারানী দেবী, আর ছোট ভাই অনির্বাণ, আমি উত্তর দিলাম। আমাদের বাড়িতে অনেক চাকর আছে। আমার পিতামহ এই গ্রামের প্রথম জমিদার ছিলেন। তিনি এই বাড়ি তৈরি করেছিলেন। আমি আরও বর্ণনা করতে লাগলাম, যেন আমি সত্যিই সেখানে আছি। আমি দেখতে পাচ্ছিলাম বাড়িটির প্রতিটি ঘর, মহল, বারান্দা। আমি বর্ণনা করলাম বাড়ির পেছনে থাকা বাগানটি, যেখানে আমরা প্রতিদিন বিকেলে চা পান করতাম। আর কাকে দেখতে পাচ্ছ? রুদ্র জিজ্ঞেস করলেন। আমি নির্মলকে দেখতে পাচ্ছি, আমি উত্তর দিলাম। সে আমাদের পাশের বাড়ির ছেলে। আমরা একসাথে বড় হয়েছি। সে আমার প্রিয় বন্ধু। নির্মল? কে এই নির্মল? আমি কখনো এই নামের কাউকে চিনি না। কিন্তু আমার মনে যে দৃশ্য ভেসে উঠছে, সেখানে একটি সুদর্শন যুবক, কালো চুল, চওড়া কাঁধ, আমার দিকে তাকিয়ে হাসছে। তোমার এবং নির্মলের সম্পর্ক কেমন? রুদ্র জিজ্ঞেস করলেন।
আমি হঠাৎ চুপ হয়ে গেলাম। আমার মনে একটি বেদনাদায়ক স্মৃতি জেগে উঠল। আমি নির্মলকে ভালোবাসতাম, কিন্তু আমাদের সমাজ সেই ভালোবাসাকে মেনে নেয়নি। নির্মল ছিল জমিদার পরিবারের সন্তান নয়, সে ছিল একজন সাধারণ শিক্ষকের ছেলে। আমাদের বিয়ে হয়নি, আমি ধীরে ধীরে বললাম। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন রাজস্থানের এক ধনী ব্যবসায়ীর সাথে। নির্মল আমাকে নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু হঠাৎ আমার মনে একটি ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। একটি রাত, ঝড়, বৃষ্টি। নির্মল আমাকে নিয়ে পালাবে বলে অপেক্ষা করছে পুকুরের পাশে। কিন্তু আমার ভাই অনির্বাণ সব জেনে গিয়েছিল। সে বাবাকে খবর দিয়েছিল। বাবার লোকজন নির্মলকে ধরে ফেলেছিল। ওরা নির্মলকে মেরে ফেলেছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম। ওরা তাকে পুকুরে ডুবিয়ে মেরেছিল, আর আমাকে বলেছিল যে সে পালিয়ে গেছে। রুদ্র সরকার আমাকে শান্ত করার চেষ্টা করলেন। এরপর কি হয়েছিল, অমিতা? আমি সব জেনে গিয়েছিলাম। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমি রাতে চুপি চুপি গিয়েছিলাম পুকুরের কাছে। সেখানে দেখেছিলাম নির্মলের দেহ জলে ভাসছে। আমি আর বাঁচতে চাইনি। আমিও পুকুরে ঝাঁপিয়ে পড়েছিলাম। এই কথা বলতে বলতে আমি হিস্টেরিক্যালি কাঁদতে শুরু করলাম। আমি অনুভব করলাম যেন সত্যিই ডুবে যাচ্ছি, শ্বাস নিতে পারছি না। রুদ্র সরকার তৎক্ষণাৎ আমাকে হিপনোসিস থেকে বের করে আনলেন। আমি ঘামে ভিজে উঠে বসলাম। কি হলো আমার সাথে? আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম। আপনি আপনার পূর্বজন্মের স্মৃতি দেখেছেন, রুদ্র ধীরে ধীরে বললেন। আপনি আগে অমিতা চৌধুরী নামে জন্মেছিলেন 1918 সালে। আপনি আত্মহত্যা করেছিলেন 1935 সালে আপনার প্রেমিককে হারানোর পর। আমি হাসতে চেষ্টা করলাম। এসব অবৈজ্ঞানিক। হিপনোসিসের মাধ্যমে আপনি আমার মনে এসব ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছেন। রুদ্র সরকার হাসলেন। তাহলে ঐশ্বর্যপুর সম্পর্কে এত বিবরণ আপনি কিভাবে জানলেন? কিভাবে জানলেন সেই বাড়ির প্রতিটি কক্ষের বর্ণনা? কিভাবে জানলেন নির্মলের কথা, যার সম্পর্কে আপনি কখনো শোনেননি? আমি উত্তর দিতে পারলাম না। আমার মুখ শুকিয়ে গেল। আমি সত্যিই জানি না কিভাবে আমি এত বিবরণ জানি একটি জায়গা সম্পর্কে যেখানে আমি কখনো যাইনি। আমি আপনাকে কিছু দেখাতে চাই, রুদ্র বললেন। তিনি তার ল্যাপটপ খুললেন এবং একটি পুরানো ফটোগ্রাফ দেখালেন। এটি ঐশ্বর্যপুরের সেই জমিদার বাড়ির ছবি, 1930 সালের। আপনি যা বর্ণনা করেছেন এটি ঠিক সেটাই। আমি ছবিটি দেখে থমকে গেলাম। এটি ঠিক সেই বাড়ি যা আমি মনের চোখে দেখেছিলাম, সেই লাল মেঝে, সেই বারান্দা, সেই পুকুর। এবং এটি অমিতা চৌধুরীর ছবি। রুদ্র একটি পুরানো ধূসর ফটোগ্রাফ দেখালেন। 1935 সালের একটি ছবি। আমি ছবিটি দেখে শিউরে উঠলাম। সেখানে একটি সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে, যার চেহারা আমার অবিকল মতো, কেবল ভিন্ন পোশাকে, ভিন্ন সময়ে। এ কিভাবে সম্ভব? আমি কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। আমি বছরের পর বছর ধরে এই ঘটনাগুলি অধ্যয়ন করেছি, রুদ্র বললেন। পূর্বজন্মের স্মৃতি, আত্মার পুনর্জন্ম, এগুলি বাস্তব। আমি এমন অনেক কেস দেখেছি যেখানে লোকেরা তাদের পূর্বজন্মের স্মৃতি ফিরে পায়, বিশেষ করে যারা ট্রমাটিক ডেথ অনুভব করেছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এই সবই ঠিক কেন? কেন আমার মেয়ে দীপা এসব জিনিস জানে? কারণ দীপা হল অনির্বাণের পুনর্জন্ম, রুদ্র ধীরে ধীরে বললেন। আপনার ভাই অনির্বাণ, যিনি আপনার এবং নির্মলের প্রেমের কথা বাবাকে জানিয়েছিলেন। সে আপনার আত্মহত্যার জন্য নিজেকে দোষী মনে করেছিল। সে একটি অপরাধবোধের সাথে বাকি জীবন কাটিয়েছিল, এবং এখন সে দীপা হিসেবে ফিরে এসেছে আপনার মেয়ে হয়ে, আপনাকে সতর্ক করতে। সতর্ক করতে? কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। রুদ্র গম্ভীর হয়ে গেলেন। ঐশ্বর্যপুর এখনও আছে। সেই পুকুরটিও আছে। কিছু লোক বিশ্বাস করে যে পুকুরটি অভিশপ্ত, কারণ সেখানে বহু বছর ধরে অনেক দুর্ঘটনা ঘটে চলেছে। দীপা আপনাকে সাবধান করতে চাইছে, কারণ হঠাৎ দরজায় একটি নখ হল। আমরা দুজনেই চমকে উঠলাম। দরজা খুলতেই দেখলাম অনিন্দ, আমার স্বামী, দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে উদ্বেগ। তুমি এখানে? সে আমাকে জিজ্ঞেস করল। আমি সারা স্কুল খুঁজে বেড়াচ্ছি। তোমার ফোন কেন বন্ধ? আমি ঘড়ি দেখে চমকে উঠলাম। আমি 2 ঘন্টা ধরে এখানে আছি। সময় কিভাবে এত দ্রুত চলে গেল? আমি দীপার টিচারের সাথে কথা বলছিলাম, আমি জবাব দিলাম। অনিন্দ রুদ্র সরকারের দিকে তাকালো, তারপর আমার দিকে। বাড়িতে একটা জরুরি ফোন এসেছে। আমার কাকা মারা গেছেন। আমাদের ওনার শেষকৃত্যের জন্য কাল সকালেই যেতে হবে।
কোথায়? আমি জিজ্ঞেস করলাম। একটা গ্রাম, কলকাতা থেকে কিছু দূরে। তুমি শুনেও থাকবে না, ঐশ্বর্যপুর গু। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঐশ্বর্যপুর? সেই একই জায়গা যা আমি এইমাত্র দেখলাম আমার দৃষ্টিতে। এটা কি ধরনের কাকতালীয় ঘটনা? রুদ্র সরকার হঠাৎ উদ্বিগ্ন হয়ে উঠলেন। আপনি ঐশ্বর্যপুর যাচ্ছেন? তিনি জিজ্ঞেস করলেন। অনিন্দ একটু অবাক হয়ে বলল, হ্যাঁ কাকা, সেখানেই থাকতেন। তার একটা পুরনো বাড়ি আছে সেখানে, সেটা এখন আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া। কেন, আপনি জানেন সেই জায়গা? রুদ্র সরকার আমার দিকে একবার তাকালেন, তারপর অনিন্দকে বললেন, না, শুধু আমি ওই নামটা আগে শুনেছি। এটা একটা ঐতিহাসিক জায়গা। আমরা স্কুল থেকে বিদায় নিলাম। বাড়ি ফেরার পথে আমি অস্থির বোধ করছিলাম। এই সব ঘটনা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে? আমি কি সত্যিই অমিতা চৌধুরীর পুনর্জন্ম? আর অনিন্দর কাকাকে ছিলেন যিনি ঐশ্বর্যপুরে থাকতেন? বাড়ি ফিরে আমরা ট্রাভেলের জন্য প্রস্তুতি নিতে লাগলাম। অর্ণব এবং দীপাকে আমরা জানালাম যে আমাদের কাল সকালে ঐশ্বর্যপুর যেতে হবে। ঐশ্বর্যপুর? দীপা চমকে উঠল। তার চোখে একটা অদ্ভুত ভয় ফুটে উঠল। না, আমরা সেখানে যেতে পারি না। কেন মা? অনিন্দ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল। তুমি কি জানো ঐশ্বর্যপুর কোথায়? না, আমি জানি না, দীপা কাপা গলায় বলল। কিন্তু আমি সেখানে যেতে চাই না। সেখানে একটা পুকুর আছে, অভিশপ্ত। আমরা সবাই অবাক হয়ে দীপার দিকে তাকালাম। অর্ণব হাসতে লাগল। পাগল হয়েছিস? অভিশপ্ত পুকুর? তুই কোথায় শুনলি এসব? দীপা আমার দিকে তাকাল, তার চোখে একটা অদ্ভুত অনুনয়। মা, তুমি জানো আমি কি বলছি, তাই না? তুমি রুদ্র স্যারের সাথে কথা বলেছ। তিনি তোমাকে বলেছেন গি? অনিন্দ বিস্মিত হয়ে আমার দিকে তাকাল। কি হচ্ছে এসব? রুদ্র স্যারকে? দীপা কি বলছে? আমি অনিন্দকে সব কিছু বললাম, রুদ্র সরকারের সাথে আমার সাক্ষাৎ, হিপনোসিস সেশন এবং আমার দেখা দৃশ্যগুলি। অনিন্দ প্রথমে হাসল, ভাবল আমি মজা করছি। কিন্তু যখন সে দেখল আমি কতটা সিরিয়াস, সে গম্ভীর হয়ে গেল। শ্রাবন্তী, তুমি কি সত্যিই বিশ্বাস করো এসব? সে জিজ্ঞেস করল। পূর্বজন্ম? আত্মার পুনর্জন্ম? এগুলো অবিজ্ঞানিক। আমিও তাই ভেবেছিলাম, আমি বললাম। কিন্তু কিভাবে ব্যাখ্যা করবে যে দীপা জানে ঐশ্বর্যপুরের কথা? কিভাবে সে জানে সেখানে একটি পুকুর আছে? এবং সবচেয়ে বড় কথা, কিভাবে জানে সেটা অভিশপ্ত? অনিন্দ চিন্তিত হয়ে পড়ল। তারপর হঠাৎ তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। আমি জানি। আমার কাকা রবিশঙ্কর রায়, তিনি কয়েকবার এখানে এসেছিলেন। সম্ভবত তিনি দীপাকে ঐশ্বর্যপুরের গল্প শুনিয়েছিলেন। সেই পুকুরের কথাও বলে থাকতে পারেন। কিন্তু দীপা মাথা নাড়ল। না বাবা, রবি ঠাকুরদা আমাকে কোনো পুকুরের কথা বলেননি। আমি কোথাও শুনিনি। আমি জানি না কিভাবে আমি জানি। আমি শুধু জানি সারারাত আমরা চিন্তায় ডুবে রইলাম। পরদিন সকালে আমরা ঐশ্বর্যপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে দীপা অস্বস্তিতে ছটফট করছিল। সে বারবার বলছিল যে সে সেখানে যেতে চায় না। কিন্তু আমরা তাকে বোঝালাম। দেখো দীপা, আমাদের যেতে হবে। রবি ঠাকুরদার শেষকৃত্য। সেটা আমাদের কর্তব্য। যখন আমরা ঐশ্বর্যপুরে পৌঁছালাম, আমি আবার সেই অদ্ভুত অনুভূতি পেলাম, যেন আমি এখানে আগেও এসেছি। গ্রামটি ছিল ছোট কিন্তু সুন্দর। গ্রামের মাঝখানে একটি বিশাল দিঘি, তার পাড়ে সারি সারি বেলগাছ। আমরা ওখানে গিয়ে পৌঁছালাম রবিশঙ্কর রায়ের বাড়িতে। বাড়িটি দেখে আমি শিউরে উঠলাম। এটি ঠিক সেই বাড়ি যা আমি আমার দৃষ্টিতে দেখেছিলাম, সেই জমিদার বাড়ি। এটি এখন অবশ্য অনেকটাই জীর্ণ, কিন্তু স্থাপত্য এখনও ঠিক সেরকমই ছিল। অনিন্দ নিজেও একটু অবাক হয়ে বলল, আমি বছরের পর বছর ধরে কাকার এই বাড়ির কথা শুনেছি, কিন্তু কখনো এখানে আসিনি। এটা ভাবা যায় না যে এত বড় একটা বাড়ি ছিল তার। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়ির পরিচারক বিপিন আমাদের অভ্যর্থনা জানাল। সে বলল, রবিবাবু ভালো মানুষ ছিলেন। তিনি এই বাড়িটি সারিয়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তার ইচ্ছা ছিল এটিকে একটি হেরিটেজ হোটেলে পরিণত করা গিয়ে। এটা কি কোনো জমিদার বাড়ি ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ ম্যাডাম, এটা চৌধুরী পরিবারের বাড়ি ছিল। তারা ছিলেন এই গ্রামের জমিদার। 1935 সালে এখানে একটা দুর্ঘটনা ঘটে। জমিদারের মেয়ে অমিতা চৌধুরী পুকুরে ডুবে মারা যায়।
তারপর থেকে এই বাড়ি অভিশপ্ত বলে মনে করা হয়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অমিতা চৌধুরী? এটা কি সত্যি হতে পারে? এই বাড়ির পেছনে কি একটা পুকুর আছে? দীপা হঠাৎ জিজ্ঞেস করল। বিপিন দীপার দিকে অবাক হয়ে তাকাল। হ্যাঁ মা, বাড়ির পেছনে একটা পুকুর আছে আর পুকুরের পাশে একটা শিব মন্দির। কিন্তু সেখানে যাওয়া বারণ। পুকুরটা অনেক গভীর আর সেখানে অনেক দুর্ঘটনা ঘটেছে। দীপা ভয়ে কাঁপতে লাগল। আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম আমরা এখানে আসা উচিত না। সেদিন সন্ধ্যায় রবিশঙ্কর রায়ের শেষকৃত্য সম্পন্ন হল। অনেক লোকজন এসেছিল। ঐশ্বর্যপুরের প্রায় সবাই এসেছিল শ্রদ্ধা জানাতে। আমি দেখলাম অনেক বৃদ্ধ লোক রবিশঙ্কর রায়ের সাথে ছবি তুলছে, তার সাথে কথা বলছে। একজন বৃদ্ধ মহিলা, যার বয়স প্রায় ৮০, আমার দিকে তাকিয়ে থমকে গেলেন। তিনি ধীরে ধীরে আমার কাছে এলেন। অমিতা, তিনি ধীরে ধীরে বললেন। অমিতা, তুমি ফিরে এসেছ? আমি অবাক হয়ে বললাম, না, আমার নাম শ্রাবন্তী। আমি রবিশঙ্কর রায়ের ভাইপোর বউ। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। তোমাকে দেখে অমিতা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তুমি হুবহু তার মতো দেখতে। আমি ছোটবেলায় তাকে দেখেছি। আমার দাদি তাদের বাড়িতে কাজ করতেন। আমার বুক ধড়ফড় করতে লাগল। আপনি কি জানেন অমিতা কিভাবে মারা গিয়েছিলেন? বৃদ্ধা চারপাশে তাকালেন, যেন নিশ্চিত করছেন কেউ শুনছে কিনা। তারপর ধীরে ধীরে বললেন, অমিতা আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছিল। তার ভাই অনির্বাণ তাকে মেরেছিল, কারণ অমিতা জানত যে অনির্বাণ নির্মলকে হত্যা করেছিল। আমি গভীর শ্বাস নিলাম। অনির্বাণ নির্মলকে মেরেছিল? কেন? কারণ নির্মল জানত একটি গোপন রহস্য। চৌধুরী পরিবারের সম্পত্তির একটা বড় অংশ লুকিয়ে রাখা আছে এই বাড়িতেই, এক গোপন জায়গা। নির্মল সেটা আবিষ্কার করেছিল এবং সে চেয়েছিল অমিতাকে নিয়ে পালাতে সেই সম্পদ নিয়ে। কিন্তু অনির্বাণ সেটা জেনে গিয়েছিল। কোথায় লুকানো আছে সেই সম্পদ? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা রহস্যময় হাসি হাসলেন। শিব মন্দিরে। পুকুরের পাশের শিব মন্দিরে। মন্দিরের নিচে একটি সুড়ঙ্গ আছে, সেখানে লুকানো আছে সোনা, হীরা, মুক্তা। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বৃদ্ধার কথাগুলি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি কি সত্যিই অমিতা চৌধুরীর পুনর্জন্ম? তাহলে কি দীপা অনির্বাণের পুনর্জন্ম? তাহলে কি অর্ণব নির্মলের পুনর্জন্ম? এবং সবচেয়ে বড় প্রশ্ন, অনিন্দকে? মাঝরাতে আমি জেগে উঠলাম একটি শব্দে। আমি দেখলাম অনিন্দ বিছানায় নেই। সে কোথায় গেল? আমি উঠে তাকে খুঁজতে লাগলাম। আমি বাড়ির বিভিন্ন কক্ষে গেলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। তারপর আমি দেখলাম বাড়ির পেছনের দরজা খোলা। আমি বাইরে গেলাম আর দেখলাম অনিন্দ পুকুরের দিকে যাচ্ছে। আমি তাকে ডাকলাম, কিন্তু সে শুনল না। আমি তার পেছনে পেছনে গেলাম। সে পুকুরের পাশের শিব মন্দিরে প্রবেশ করল। আমি লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করলাম। মন্দিরের ভিতরে অনিন্দ শিব মূর্তির সামনে দাঁড়িয়েছিল। সে মূর্তির পিছনে একটা নির্দিষ্ট স্থানে হাত রাখল। সঙ্গে সঙ্গে মূর্তির নিচের একটি পাথর সরে গেল এবং একটি সিডি প্রকাশ পেল, যা নিচে অন্ধকারে নেমে গেছে। আমি অবাক হয়ে দেখলাম অনিন্দ সেই সিডি বেয়ে নিচে নেমে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তারপর আমি ঠিক করলাম আমিও তার পেছনে যাব। আমি সাবধানে সিডি দিয়ে নিচে নামলাম। নিচে একটি গুহার মতো জায়গা, সেখানে অনেকগুলো মশাল জ্বলছে। আমি দেখলাম অনিন্দ একটা বাক্স খুলছে। বাক্সের ভিতরে অসংখ্য হীরা, মুক্তা, সোনার গয়না। অনিন্দ, আমি ডাকলাম। সে চমকে উঠে আমার দিকে তাকাল। শ্রাবন্তী, তুমি এখানে কি করছ? এটা কি, অনিন্দ? তুমি এখানে কি করছ? আমি জিজ্ঞেস করলাম। অনিন্দ হাসল। শ্রাবন্তী, এটা চৌধুরী পরিবারের সম্পদ। আমার কাকা রবিশঙ্কর এটার কথা জানতেন। তিনি মৃত্যুর আগে আমাকে একটি চিঠি দিয়েছিলেন, যাতে এই গুহার কথা লেখা ছিল। কিন্তু এটা তো চুরি, আমি বললাম। চুরি? নাশ। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে।
মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ।
সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা তিনতলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। 4র্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো।
রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গি। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি।
কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। সপ্তম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গি। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গি। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল।
খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি, মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল।
জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০, তৃতীয় মাসে ২০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে ১,০০০ বাচ্চা পড়ছে। ২০ জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও ২টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে।
তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে। টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়। এটা আমাদের সবার জয়। সত্যের জয়। 13 অধ্যায় সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনল। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল। আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায় পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন।
একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট, আর ৫ লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে। গান শেখায়। জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না।
তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে গি। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে গু। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গি। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গু। তুমি শুধু সাথে ছিলে না। তুমি আমার শক্তি ছিলে। আমার অনুপ্রেরণা ছিলে গু। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গু দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল। হাসল। গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম। পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।